মিন নিয়ে আমরা ক্লাসে করেছিলাম, ওখানের মধ্যে আমরা ফর্মুলা এবং ফর্মুলার সাথে জড়িত এক্সারসাইজ কিছু এক্সাম্পল করেছিলাম। আমাদের ফর্মুলাটা ছিল টি ইকুয়ালস টু স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই এন। ওখানে আমাদের পপুলেশন মিন বুঝিয়েছিলাম, এটা এস্টিমেটেড পপুলেশন মিনও বলে। এরপরে এন দিয়ে স্যাম্পল সাইজ দেখিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এটাও দেখিয়েছি। আবার আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম, এটাকে করে এক্সটেন্ড করে, এই যে এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা রুট ওভার সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই n - 1 মাইনাস সামেশন ডি হোল স্কয়ার ডিভাইড বাই n ইনটু n - 1। সো যাই হোক, আমরা গত ক্লাসটাতে আমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছি তার মধ্যে আমি ইফতেখারের হোমওয়ার্কটাকে কেউ একজন রেসপন্ড করেন, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? কেটে যাচ্ছে স্যার মাঝে মাঝে। স্যার মাঝে মাঝে স্যার ডিস্টার্ব করতেছে, সাউন্ড আসতেছে না। থ্রি বার্স পার স্টোর, প্রত্যেকটা দোকান 146টা করে কি চকলেট বার বিক্রি হতো, যেখানে একটা স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে 17.2। সো ওয়াজ দ্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন সাকসেসফুল? এখন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটা কি সাকসেসফুল কিনা সেটাই আমাকে প্রমাণ করতে বলছে। এখন আমাদের প্রশ্নটা হলো, আমরা এখানে নাল হাইপোথিসিসটা কি ধরবো? প্রথমে আমরা দেখি নাল হাইপোথিসিস আমরা কি ধরি সাধারণত। খেয়াল করে দেখেন, নাল হাইপোথিসিস টু বি টেস্টেড whether there is a significant difference between sample mean and population mean। আমরা নাল হাইপোথিসিসটা কখন রিজেক্ট করি? নাল হাইপোথিসিস রিজেক্টেড and the difference between sample mean and population mean হয় তখন স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের ডিফারেন্সটাকে সিগনিফিকেন্ট ডিফারেন্স। আমরা নাল হাইপোথিসিসটা তখনই ধরি যখন কি বুঝাই যে পপুলেশন মিন, আমরা হাইপোথেসাইজড পপুলেশন মিন এবং আমার স্যাম্পল মিনের মধ্যে যে ডিফারেন্স সেটা ততটা সিগনিফিক্যান্ট না, এটাকে ইন জেনারেলি আমরা করে থাকি। তাহলে সেটা যদি আমরা শর্ত হিসেবে নেই, আমাদের ম্যাথ যেটা আমরা 24 করছিলাম, ডিফারেন্সটা সেটা সিগনিফিক্যান্ট না। তো এটা যদি আমি নাল হাইপোথিসিস ধরি, তো এটা কাকে সাপোর্ট করে? সাকসেসফুল ওয়াজ নট সাকসেসফুল, এটাকে আমরা ধরে আগাবো। সো এই ম্যাথগুলো সবচেয়ে ক্রুশিয়াল এরিয়াটা হলো নাল হাইপোথিসিসটাকে সাইজ 22। সো টি টেস্টের আমরা ফর্মুলাতে যদি আমরা এটাকে সবগুলো ইনপুট দেই, তাহলে
কিনা আমি আপনাদেরকে জিয়া আপনি কি আছেন? আচ্ছা যাই হোক, আমরা দেখেন ডিগ্রি অফ ফ্রিডম যখন 21 হয় স্যার তখন সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি শুনতেছি না স্যার। তাই আচ্ছা কি করব, একটু আসে আবার অনেকক্ষণ ধরে থাকছে। স্যার একটু সাউন্ড বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাচ্ছে না, কি করব? এখন দেখেন তো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। স্যার ওকে, আমাদের দেখেন টেবিলটা দেখেন, আমরা যেখানে ছিলাম টেবিলে ডিগ্রি অফ ফ্রিডম যখন 21 হয়, ডিগ্রি অফ ফ্রিডম 21 হলে আমার টু টেইল টেস্টে 0.05-এ মানটা কত হচ্ছে? 2.08। আমার মানটা হচ্ছে 2.08। আমার কার্সারটা একটু খেয়াল করেন আপনারা, আমার এই মাউসের কার্সারটা দেখেন 2.08-এ গিয়ে থেমে যাচ্ছে। তাহলে আমার এখানে আমার এই ভ্যালুটা হচ্ছে কত? 2.08। 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 21 ডিগ্রি অফ ফ্রিডম হলে আমার মানটা হচ্ছে কত এখানে? 2.08। এটা হলো টেবল ভ্যালু। আর ক্যালকুলেট ভ্যালু আসছিল 3.05 বা 3 পয়েন্ট সামথিং, 3.1 এরকম। তাহলে আমার টেবল ভ্যালু বড় নাকি ক্যালকুলেট ভ্যালু বড়? আমি দেখতে পাচ্ছি স্পষ্টত আমার ক্যালকুলেট ভ্যালুটা বড়। আমি আমি আমাদের শর্তে চলে যাই। আমাদের শর্তে আমরা কি দেখেছিলাম? আমাদের শর্তে দেখেছিলাম যে ক্যালকুলেট ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালু টি এক্সিস দ্য টেবল ভ্যালু এট স্পেসিফাইড লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়। ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় টেবল ভ্যালুর চেয়ে, তাহলে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে ক্যালকুলেট ভ্যালুটা যেটা ছিল, আমাদের ক্যালকুলেট ভ্যালুটা এখানে হায়ার। তো ক্যালকুলেট ভ্যালু হায়ার হওয়াতে, যেহেতু টেবল ভ্যালুটা ছোট, সেহেতু আমাদের এখানে নাল হাইপোথিসিসটা কি হবে? রিজেক্ট হবে। স্যার এটা রিজেক্ট করে দেবো। এটা হচ্ছে ভুল আছে স্যার এখানে। আচ্ছা, এখানে স্যার আপনারা এখানে ভুল লিখেছেন। এখানে যে টি এর মান যেটা বাইর করছি স্যার, এখানে যে নেগেটিভ ভ্যালুটা আসছে, তাহলে কি No, no, আমরা no, এখানে no, no. অ্যাবসলিউট ভ্যালু ধরবো সবগুলোতে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, মাত্র শোনা যাচ্ছে স্যার।
ইফতেখার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতেছি। শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে। ডিস্টার্ব হলে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এখানে একটু ভুল ছিল, আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি। এটা আপনারা অ্যাকসেপ্টেড হবে না, এটা রিজেক্টেড। আমি আবার বলছি এটা রিজেক্টেড, এটা ভুলে অ্যাকসেপ্ট হয়েছে। আমি ইফতেখারকে কারেকশন করতে বলেছিলাম। স্যার ওই যে এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে টি টি এর যে ভ্যালু হচ্ছে ওইখানে যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে কি অ্যাবসলিউট? বুঝিনি আপনার কথাটা। স্যার টি এর টি এর, মান আপনি জি প্রথমে ভুলে যান, এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে লেফট টেইল টেস্ট। জি আমরা স্যার, ওটা এখানে তো দুটাই। ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড টেস্ট বুঝাচ্ছে। জি, মানে এখন স্যার মানে মাইনাস করব না এক কথায়? না, ডেফিনেটলি নট। আচ্ছা স্যার, আমার মাইনাস এই যে মানে এটা লেফট টেইল, তো আমরা এখানে স্যার সাউন্ড চলে গেছে আবার। আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন জি, শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে। আবার চলে গেছে স্যার। শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। এটা কি হচ্ছে আজকে তো বুঝলাম না, বারবার কেন এরকম তো কখনো করে না। আচ্ছা, তারপরও জানাবেন একটু সাথে সাথে। এনিওয়েজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচটা ম্যাচটাতে টেবিল ভ্যালুটা ছোট হওয়াতে, ক্যালকুলেট ভ্যালুটা বড় হওয়াতে এটা কি হয়েছে, রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট যেহেতু হয়েছে, রিজেক্ট হলে আমার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটা কি হবে? ওয়াজ নট হবে না, এটা ওয়াজ সাকসেসফুল হবে। নটটা হবে না, এটা অ্যাকচুয়ালি হবে ইট ওয়াজ সাকসেসফুল। ইট ওয়াজ সাকসেসফুল, নটটা আর হবে না, নটটা ভুল আছে। আমার মনে হয় ইফতেখা জিনিসটা খেয়াল করেননি, এটা একটু আপনি কেটে দেন, এটা কেটে ঠিক করে নেন। আমি আবার বলছি, আমি ফল সলিউশনটা নিজেই বলে দিচ্ছি। সিন্স দ্য calculate value is higher than table value, thus the null hypothesis is rejected. Null hypothesis is rejected, not accepted. That means আমি যেহেতু null hypothesis ধরছি, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ওয়াজ নট সাকসেসফুল, তো রিজেক্ট হলে এটা ঠিক বিপরীতটা হবে। এটা রিজেক্ট যেহেতু হয়েছে, এটা ঠিক বিপরীতটা হবে। কি হবে তখন? সো দ্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুল। যেহেতু আমি নট সাকসেসফুলটা ছিল আমার নাল হাইপোথিসিস, তাহলে সাকসেসফুলটা হবে, ওয়াজ সাকসেসফুলটা হবে এখানে আমার কি ডিসিশন। ওকে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তো এই স্যার ধরনের যদি আমি বলেন। জি, স্যার যদি আমি এটা সাকসেসফুল ধরে করি সেক্ষেত্রে কি মানে ভুল হবে যদি আমার পরে আবার রিজেক্টেড বা অ্যাকসেপ্টেড যেটা হয়? আপনি সাকসেসফুল ধরতে পারবেন না তো, আপনার শর্তটা মানতে হবে না, আপনাকে শর্ত মানতে হবে তো। আমার শর্ত কি? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। এটাই তো আমরা আমাদের টেস্ট অফ হাইপোথিসিস চ্যাপ্টারটা আমরা যখন পড়েছিলাম বেসিক্সে, আমরা তখন আলোচনা করেছিলাম যে নাল হাইপোথিসিস মানে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড হাইপোথেসাইজড পপুলেশন মিন। স্যাম্পল মিনের সাথে পপুলেশন মিনের পার্থক্যটা তেমন সিগনিফিকেন্ট না, এটাই তো আমাকে নাল হাইপোথিসিস ধরতে হবে। আমি চাইলেই তো ইচ্ছে মতো নাল হাইপোথিসিস ধরতে পারবো না। দেয়ার আর সাম রুলস এন্ড রেগুলেশনস, আমার এখানে অনেকগুলো ফ্যাক্টরস এখানে কাজে লাগে। আপাতত বেসিক ফ্যাক্টর হলো দেয়ার ইজ নো একদম বেসিকলি আমরা বেসিক্যালি জানি যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন নাল এই স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। নাল হাইপোথিসিস ধরার আরো অনেক শর্ত আছে, এগুলো আমরা যখন রিসার্চ অফ আমরা ইন্ট্রোডাকশন টু রিসার্চ বা রিসার্চ মেথডোলজি যখন পড়বো তখন দেখবো।
ঠিক আছে, সো নট সাকসেসফুলটা এখানে আমার ধরতে হবে, কারণ নট সাকসেসফুলটা কাকে সাপোর্ট করে না, এই আপনার স্যাম্পল এবং পপুলেশন মিনের তফাৎ নাই, এটাকে সাপোর্ট করে না নট সাকসেসফুলটা। কারণ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনকে যদি আমি সাকসেসফুল ধরে নিই, এর মানে কি আগে যা সেলস হয়েছে তার চেয়ে এখন সেলসটা বাড়ছে, এটাই তো আমি ধরে নিচ্ছি। এটা তো আমি ডিফারেন্সটা বেশি হওয়ার কথা ছিল। না, আমি প্রথমে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কিনা কি ধরবো, নাল কি ধরবো, ডিফারেন্সটা সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট, কোনটা? আমাদের ধরবো স্যার আমি- নট সিগনিফিকেন্ট। তো নট সিগনিফিকেন্ট কখন হয়? অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন সাকসেসফুল হলে কি সেলস নট সিগনিফিকেন্ট হওয়ার কথা ডিফারেন্সটা? না স্যার, সাকসেসফুল হলে বেশি সিগনিফিকেন্ট জি, মানে সাকসেসফুল সিগনিফিকেন্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন সাকসেসফুল হওয়ার মানেই তো আমি তো বুঝেই যাচ্ছি যে আগের চেয়ে আমার সেলসটা বাড়ছে, না হলে আমি কেন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনকে সাকসেসফুল বলবো? কিন্তু আমি যেহেতু নাল হাইপোথিসিস ধরতেছি যে সেলস আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে আমি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটাকে কি ধরবো? নট সাকসেসফুল ধরবো, নাল হাইপোথিসিস। একটা ম্যাচ দেখেন 51 এ, দেখেন a vending machine is supposed to discharge 8 ounces of coffee if the correct স্যার coins প্রসেসিং are- হচ্ছে না। ওকে, দেখেন আমরা যখন দেখব পরের ম্যাচটা দেখেন আমাদের এই যেটা 51, ওখানে দেখেন ভেন্ডিং মেশিন ইজ সাপোজ টু ডিসচার্জ 8 ounces অফ কফি ইফ দ্য কারেক্ট কয়েন্স আর ইনসার্টেড। যদি আমি 8 আউন্স কফি আমি সঠিক কয়েন দেই তাহলে 8 আউন্স করে কফি ডিসচার্জ হয়। যে আমার মেশিনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি মেশিন নিচের থেকে 16 কাপ কফি নিয়েছি এবং মেজার করলাম, দেখতে পেলাম ওটা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 16টা কাপের জন্য 7.5 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 0.8। তো আমাকে এখন বলছে মেশিন কি ঠিকমতো কাজ করছে, আমার নাল হাইপোথিসিস কি ধরবো? আমাকে বলছে মেশিনটাকে সিগনিফিকেন্টলি কাজ করছে বা অপারেটিং প্রপারলি কাজ করছে কিনা সেটা আমাকে জানাতে হবে। আমার নাল হাইপোথিসিস শর্ত কি? আমার নাল হাইপোথিসিস শর্ত হলো যে মেশিনটা অপারেটিং প্রপারলি। কেন অপারেটিং প্রপারলি লিখছি? কারণ আমার স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে আমি ধরে নিচ্ছি কি, নাল হাইপোথিসিস মানে কি, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। আমার কথা কি আপনারা এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে স্যাম্পল মিন আর পপুলেশন মিনের পার্থক্য নেই, সেটা কখন হবে? আমার মেশিন দিয়ে যেটুকু কফি ডিসচার্জ হওয়ার কথা স্যাম্পলও দেখা যাচ্ছে সেটুকুই ডিসচার্জ হচ্ছে, বা যেটুকু ডিসচার্জ হচ্ছে স্যাম্পলে সেটার সাথে পপুলেশন যেটা আমার হওয়ার কথা তার মধ্যে যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট না, এটা ধরে নেওয়াটা আমার নাল হাইপোথিসিস। তো এটা কখন কোন শর্তে এটা হতে পারে? মেশিন ঠিক থাকলে, মেশিনটা অপারেটিং প্রপারলি হলে এটা হতে পারে, নাকি মেশিনটা নট অপারেটিং প্রপারলি হলে এটা হতে পারে? যেহেতু আমি ধরে নিচ্ছি আমার স্যাম্পলের সাথে পপুলেশন মিনের তফাৎটা সিগনিফিকেন্ট না, এর মানে আমার মেশিনটাকে is operating properly, এটাকেই আমার নাল হাইপোথিসিস ধরে নিতে হবে। So let the null hypothesis be that the machine is operating properly. So এটা ধরে আমরা করে যাচ্ছি, করে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, স্যাম্পল সাইজ দেয়া আছে, ডিগ্রি অফ ফ্রিডম হবে n-1, তাহলে 16 - 1 অর্থাৎ 15। তো t এর ক্যালকুলেটেড ভ্যালু পাচ্ছি আমরা স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই √n। তাহলে আমি মান বসিয়ে যখন ক্যালকুলেশন করছি আমার মান আসছে 2.5। আর জিয়া আপনারও কি সেম মান আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমার টেবিল ভ্যালুটা কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম যখন 15, তখন আমি টেবিল ভ্যালুটা একটু দেখে নেই। 15 এর ক্ষেত্রে আমার টেবিল ভ্যালুটা হচ্ছে 2.131, 2.131, 5% লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, 2.131। তাহলে দেখেন আমার ক্যালকুলেটেড ভ্যালু 2.5, টেবিল ভ্যালু 2.13। সো হুইচ ওয়ান ইজ গ্রেটার? ক্যালকুলেট ভ্যালুটা বড়, আমার ক্যালকুলেট ভ্যালুটা বড়। তো সিম্পল, ক্যালকুলেট ভ্যালু যেহেতু বড় তাহলে আমার নাল হাইপোথিসিস এখানে রিজেক্ট হবে আবার, অথবা টেবিল ভ্যালু যেহেতু বড়, টেবিল ভ্যালু যেহেতু ছোট সেহেতু আমার নাল হাইপোথিসিসটা কি হবে? রিজেক্ট হবে। সিন্স টেবিল ভ্যালু ইজ লোয়ার দেন দ্য ক্যালকুলেট ভ্যালু, অথবা এভাবে লিখতে পারেন সিন্স দ্য ক্যালকুলেট ভ্যালু ইজ greater than table value, thus the null hypothesis is rejected. So the vending machine is not working properly. আমরা নাল হাইপোথিসিস যেটা ধরছিলাম
যেহেতু এটা রিজেক্ট হয়ে গেছে, যেহেতু এটা কি হয়েছে, এটা রিজেক্ট হয়ে গেছে, তো রিজেক্ট হয়ে গেলে ঠিক এটার উল্টাটা হবে। ইজ অপারেটিং প্রপারলি নাল হাইপোথিসিস ধরছিলাম, তাহলে ইজ নটটা হয়ে যাবে কি আমার ইজ নট হয়ে যাবে তখন এখানে আনসার, আমার আনসারটা হয়ে যাবে ইজ নট ওয়ার্কিং প্রপারলি। ওকে, অর্থাৎ মেশিনটা ঠিক নেই। তো এই হলো আমার বেসিক্যালি আমাদের এই দুটো এক্সারসাইজ, যাদের আপনাদের কনফিউশন ছিল আমি এই দুটোর জন্য আবার আপনাদেরকে আলোচনা করলাম। স্যার আমি ওই জি। হোমওয়ার্ক যেটা জমা দিছিলাম সবগুলাতে আমি স্যার ওই যে নেগেটিভ ফিগারটাকে লোয়ার ধরে ফেলছি স্যার, এগুলা আবার ঠিক করে আপনাকে পাঠাবো স্যার। ওকে, তাহলে আমার মনে হয় আমাদের আর কোনো প্রবলেম এখানের মধ্যে মনে হয় আর কোনো প্রবলেম নাই। আর কার কি কোনো প্রবলেম আছে থাকলে আমাকে বলেন। এই দুটাতে একটু কনফিউশন লাগছে বললেন আপনারা। জিয়া, জিয়া কি আপনি একই কাজ করছেন? আপনিও কি নেগেটিভ ফিগারকে কি আপনি ধরেছেন? না স্যার, আমি তো ঠিকই ধরছিলাম স্যার। আপনি নেগেটিভ নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করছেন না? হ্যাঁ স্যার, নেগেটিভটা অ্যাভয়েড করছি স্যার। আচ্ছা স্যার, ওই যে টু টেল আর ওয়ান টেলের ব্যাপারটা স্যার, এটা হচ্ছে যে আমি যেটা উদাহরণে দেখতেছি যে যখন নট হয়, মানে একটা ফিগারের ভ্যালু যদি নট হয় তাহলে আমরা টু টেল ধরি, বাট যখন এটাকে একটা লেস দেন অর গ্রেটার দেন হয়ে যাচ্ছে তখন আমরা লেফট অথবা রাইট আমরা টেল ধরি। আমরা এখনো পর্যন্ত ওই ওয়ান টেইলের কোনো প্রবলেম পাই নাই তো। পেয়েছেন আপনি? আপনি কি লেস দেন ক্লিয়ার লেস করে দেন গ্রেটার লেস দেন গ্রেটার দেনের কোনো প্রবলেম পেয়েছেন? আমরা যে ম্যাথগুলো করেছি এখনো পর্যন্ত সেখানে কি ওয়ান টেইলের ইজ গ্রেটার দেন অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসটা ইজ গ্রেটার দেন অথবা ইজ লেস দেন এমন কি পেয়েছেন? না স্যার। আমরা এখনো পর্যন্ত যেগুলো পেয়েছি ইকুয়াল নট ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল পেয়েছি। সো আসেন আমরা আমাদের পরের প্রবলেমগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওগুলো একটু দেখি। 38টা দেখেন, এখানে 10 জন স্টুডেন্টের এভারেজ মানে ইন্ডিভিজুয়াল হাইট দেয়া ছিল। তো বলেছে ইন দিস লাইট অফ দিস ডেটা, ইন দ্য লাইট অফ দিস ডেটা ডিসকাস দ্য সাজেশন দ্যাট দ্য মিন হাইট অফ দি স্টুডেন্টস অফ দি কলেজ ইজ 110। হ্যাঁ, সবার গড় উচ্চতা কি 110 সেন্টিমিটার কিনা সেটা আমাকে করে দেখাতে বলেছে। তো আমরা কি করেছি, লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট টু সাজেস্ট দ্যাট। এত কথা আমাদেরকে এগুলো লিখতে হবে না, যেহেতু এটা আমি কারেকশন করতেছি ক্লাসটা, তো আমি এগুলো লিখে দিচ্ছি। এখানে এত বাড়তি কথা আমাদের লিখতে হবে না। জি, আমি আপনাকে বলছি লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট দ্য মিন হাইট অফ দি স্টুডেন্টস অফ দি কলেজ ইজ 110 সেন্টিমিটার। এটুকু লেখাটাই যথেষ্ট, এই অংশটুকু লিখতে হবে না। ঠিক আছে জিয়া, আপনি কি বুঝতে পারছেন? এই অংশটুকু লিখতে হবে না। আমরা লিখবো লেট দ্য লাইন হাইপোথিসিস বি দ্যাট দ্য মিন হাইট অফ দি স্টুডেন্টস অফ দি কলেজ ইজ 110 সেন্টিমিটার। আর আপনি এটা কিভাবে বের করেছেন, এটা এইভাবে, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, দিস ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, এটা করবেন না, এই অংশটুকু বাদ যাবে, এটা বাদ যাবে, এভাবে করবেন না, এটা বাদ। আমরা সেটা এভাবেই আমরা মিন বের করে নিব। তো দেখেন আমাদের মিনের টেবিলটা আপনারা যেভাবে করেছেন, আমরা যেভাবে শিখেছি, হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু আমি এক্সাম্পল আপনাদেরকে করিয়েছিলাম, ওই এক্সাম্পল গুলোতে আপনারা যেভাবে দেখেছেন আপনারা সেভাবেই করেন, তাহলে ইজি হবে আমাদের জন্য। আমরা আমাদের বইয়ের এক্সাম্পল দেখেছেন, স্যাম্পল আমাদের স্যাম্পল মিন দেওয়া ছিল, ওখান থেকে আমরা ডেভিয়েশন বের করেছি অ্যাজিউম মিন ধরে, যে কোনো একটা অ্যাজিউম মিন ধরে। যেমন আপনি যেটা ভুল করেছেন, আমি ভুলটা এখানে আলোচনা এই জন্যই করছি, না হলে আমাদের জিনিসটা রেকটিফাই হবে না। জিআর এই অঙ্কটাতে ভুল আছে এবং কি ভুলটা আছে এটা জানতে পারলে আমাদের সবার কারেকশন হবে। অ্যাজিউম মিন আমরা অবশ্যই কাকে ধরবো? অ্যাজিউম মিন আমরা ধরবো এখান থেকে যে কোন একজনকে। এই যে যেগুলো স্যাম্পল মিন আছে, ইফতেখার আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দেখেন 100, 104, 108। দেখেন আমরা যখন ম্যাথস করেছিলাম তখন এখান থেকে যে কোন একটাকে আমরা কি ধরবো? এই যে এখানে 65 কে ধরেছিলাম আমরা। হ্যাঁ, অ্যাজিউম মিন। অ্যাজিউম মিন আমার যে স্যাম্পল গুলো দেয়া আছে তার মধ্যে যে কোনো একটাকে আমি অ্যাজিউম মিন ধরবো, নাকি 10 জনকে যোগ করে 10 দিয়ে ভাগ করে ধরবো। 10 জনকে যোগ করে 10 দিয়ে ভাগ করে ধরলে সেটা আমার এটা মিন বের হবে। এই যে এই মিনটা দেখতে পাচ্ছেন, আপনি এটা ডিরেক্ট মেথড দিয়ে মিন বের করেছেন অ্যাকচুয়ালি 116। তো এটা করলে তো এই অংশটা অ্যাকচুয়ালি মিন বের করছেন আপনি। ভ্যালু অফ এটা আপনি যেটা করছেন সেটা না, ভ্যালু অফ এ করতে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কিন্তু ডিরেক্ট মেথড দিয়ে কি করেছি আমরা, আপনি স্যাম্পল মিন বের করে ফেলেছেন।
স্যার ওইটা আমার একটু Okay. ইয়ে ছিল তো ওই জন্য দুইটাই করছিলাম। জি, এটা ভুল, আপনি এটা আর করবেন না, এই অংশটুকু টোটালি আপনি অ্যাভয়েড করেন। ওকে, ঠিক আছে তাহলে স্যার। এখান থেকে যে কোনো এই ম্যাচটা ভুল আছে, কিন্তু এটা কোইন্সিডেন্টলি কারেক্ট হয়ে গেছে, যেহেতু আপনি ওখানে যেহেতু আপনি মিন বের করছেন বা যেহেতু এখানে মানটাকে ধরেছেন, সেহেতু এটা কারেক্ট হয়ে গেছে। কিন্তু আমি এখানে সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা এখান থেকে যে কোনো একটাকে কি ধরবেন, যে কোনো একটাকে, 100 ধরেন, 104 ধরেন, যে কোনো একটাকে কি ধরবেন আপনি, অ্যাজিওম মিন ধরবেন, অ্যাজিওম মিন ধরে করে যাবেন। আর যেটা হয় এই একই মানই আসবে, হয়তো 864 আসবে। ক্যালকুলেশনটা ঠিক আছে। হুম। ওকে, দেখেন আমরা এখানে আমি চেকারটা নিয়েছি আবার। দেখেন, let the null hypothesis be that the average height of the students is 110 সেন্টিমিটার। এটুকু লিখলেই যথেষ্ট, আর কিছু লিখতে হবে না। দেখেন জি এর সাথে এটা পার্থক্যটা এই জায়গাটাই, ঠিক আছে? জি আপনি কি দেখতে পাচ্ছেন? শুধু এটুকু লিখবেন, let the null hypothesis। জি আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতেছি স্যার। ওকে, দেখেন পার্থক্যটা দেখেন। আপনারটাতে যে প্রবলেমটা হয়েছিল আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারটাতে যেটা লিখেছিলেন অতিরিক্ত কথাটা, সেটা লিখবেন না, সেটা এভাবেই লিখবেন, দ্য এভারেজ হাইট অফ দি স্টুডেন্টস ইজ 110 সেন্টিমিটার। ওকে, এখন দেখেন ক্যালকুলেশনটা দেখেছেন, এখান থেকে যে কোনো একটা ইফতেখার ধরেছে 110। সো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হয়তো ভুল হচ্ছে, সেই কারেকশনটা করার জন্য আমরা ক্লাস করছি। হ্যাঁ, তাহলে 100 থেকে আমরা এখানে দেখেন প্রতিবারে আমরা x থেকে আমাদের ডেভিয়েশনটা যখন বের করবো, এটা ইকুয়াল দিবেন, এটা ইকুয়াল দিবেন। এটা অ্যাকচুয়ালি 110 টা অ্যাকচুয়ালি অ্যাজিউম মিন, ইটস অ্যান এ। ওকে, একটা a অ্যাকচুয়ালি 110। তাহলে x মাইনাস a, 100 মাইনাস 110 মাইনাস 10, 104 মাইনাস 110 মাইনাস ওই তো মাইনাস 6 a। ইফতেখার এখানে ভুল হয়েছে আপনার, দেখতে পাচ্ছেন ভুলটা? হ্যাঁ স্যার করে রয়েছে তাই আমার লগে তো কথা ডেলি আপনারা মাইক্রোফোনটা অফ রাখেন। অভি আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। আপনার মাইক্রোফোন আমি এর আগেও 2-3 বার আমি মিউট করেছি। ইফতেখার আপনার ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন? আপনার ক্যালকুলেশনটা পুরোটাই ভুল হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন আপনার এটা কিন্তু হয়নি। 118 মাইনাস 10, এটা 8, 20 মাইনাস 10, 10। ওকে, এই ক্যালকুলেশনটা আপনি আরেকটু দেখবেন, কারণ এখানে দেখেন, এখানে হওয়ার কথা ছিল 4, তো 4 স্কয়ার 16 হওয়ার কথা, এখানে 36 হয়ে গেছে, তাহলে আলটিমেটলি এখানটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এগুলো একটু কারেকশন করে আমাকে আবার দেখান, আমি এগুলো ঠিক করে দিব প্রয়োজনে। স্যার জি বলুন। 104 থেকে 110 গেছে, -6 ঠিক আছে তো? 104 থেকে 110 100, 110 মাইনাস, ও আচ্ছা, আমি এটাকে 100 ধরে রাখছি। ওকে, তাহলে 100, তাহলে এখানে হচ্ছে, আচ্ছা ওকে, -6, ঠিক আছে। তাহলে -6 হলে ঠিক আছে, -6 হলে 36, ওকে। তাহলে আমরা দেখেন 108 মাইনাস 110 -2, আমি এটা সামহাউ এটাকে আমি ধরেছিলাম 100। ওকে, সো আই রেকটিফাই, এখানে আমি ঠিক করে দিচ্ছি। 104 থেকে 110 গেলে -6, 108 থেকে 110 গেলে -2, স্কয়ার করলে 4, আবার 118 থেকে 110 গেলে 8, তাহলে স্কয়ার করলে 64, 120 থেকে 18 গেলে 10, 120 থেকে 10 গেলে 10, স্কয়ার করলে 100, 122 থেকে 110 গেলে 12, 144, তারপরে 14 কে স্কয়ার করলে 196। ওকে ফাইন, আশা করি ক্যালকুলেশনটা ঠিক আছে। আমি ক্যালকুলেশনটা এখন আর দেখছি না, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একজন কেউ একটু দেখেন। 601224। তাহলে আমরা যদি এটা ধরে নেই স্যাম্পল মিন, আমরা জানি আমাদের ফর্মুলা হলো a প্লাস সামেশন d ডিভাইড বাই n ডিরেক্ট মেথডে।
তাহলে দেখা যাচ্ছে 110 প্লাস 60 ডিভাইড বাই 10, আমার n স্যাম্পল সাইজ হলো 10, সামেশন ডি সমান 60, তাহলে ডিভাইড করলে 116, এটা হলো স্যাম্পল মিন পেয়েছি আমি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আমরা সামেশন ডি স্কয়ার এটাকে নিচ্ছি, এটাও করতে পারেন এটাও করতে পারেন, সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, সামেশন ডি হোল স্কয়ার ডিভাইড বাই n ইনটু n মাইনাস 1, তাহলে 1224 1224 ডিভাইড বাই 9, 60 স্কয়ার ডিভাইড বাই 10 ইনটু 10 মাইনাস 1, আমাদের ক্যালকুলেশন করলে 9.8। সো আমাদের টি টেস্টের আমরা যদি ভ্যালু বের করি 116 মাইনাস 110 9.8 ডিভাইড বাই রুট ওভার 10, ক্যালকুলেশন করলে 1.93, যেটা আমাদের জিআর কত আসছে কি জানি 1.938। হ্যাঁ, যেহেতু সে ওই যে ক্যালকুলেশন করছিল এবং এখানের মধ্যে সে অ্যাজিউম মিন ধরার সময় অ্যাকচুয়ালি রিয়েল মিনটাকে সে অ্যাজিউম মিন ধরছে, সেই জন্য এই ভুলটা হয় নাই এবং এটা সামহাও কারেক্ট হয়ে গেছে, কিন্তু আমার প্রসিডিউরটা ভুল। আমরা এখান থেকে যে কোনো একজনকে অ্যাজিউম মিন ধরবো। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি আমার ক্যালকুলেটেড ভ্যালুটা কত আসছে 1.936। আমার 1.936 স্যাম্পল সাইজ কত, আমার স্যাম্পল সাইজ হলো এখানে কয়জন 10 জন, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে এখানে 9, লেভেল অফ সিগনিফিকেন্স 5%, তাহলে 2.26 পেয়েছেন। এখন ব্যাপার হলো কোনটা বড়, 1.936 বড় নাকি 2.262 বড়। এখানে দেখা যাচ্ছে টেবল ভ্যালুটা বড়, ক্যালকুলেট ভ্যালুটা ছোট। তো টেবল ভ্যালু যেহেতু বড়, তাহলে নাল হাইপোথিসিস কি হবে, অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? আমরা জানি অ্যাকসেপ্ট হবে। টেবল ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট, টেবল ভ্যালু ছোট হলে নাল হাইপোথিসিস রিজেক্ট। তো টেবল ভ্যালু যেহেতু বড়, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে। আর নাল হাইপোথিসিস কি ধরছিলাম যে সবারই আসলে গড় উচ্চতা, এখানে হাইট স্পেলিংটা ভুল আছে, ইফতেখার একটু কারেকশন করবেন, অফ দি স্টুডেন্টস ইজ এত, তাহলে আমরা আসলে কনক্লুশনটা আনতে পারি যে দ্য মিন হাইট অফ দি, যে আপনার এটা এখানে একটু একটু স্পেলিং মিস্টেক আছে, একটু কারেক্ট করে নেবেন, HEI হ্যাঁ GHT হবে, আপনার সবগুলো হাইটের মধ্যে একটু কারেকশন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে সাজেশন দ্য মিন হাইট অফ দি স্টুডেন্টস অফ দি কলেজ ইজ 110 সেন্টিমিটার, এটাই আমার নাল হাইপোথিসিসটাই আমার কি হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে আমার কনক্লুশন কি টানবো, কনক্লুশন টানবো দ্য মিন হাইট অফ দি স্টুডেন্টস ইজ 110 সেন্টিমিটার। আপনার হাইট স্পেলিংটা একটু কারেকশন করে নিন। ওকে, এখানের মধ্যে এই ম্যাথের সাথে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর বুঝতে পেরেছেন সবাই ক্যালকুলেশন অংশটুকু, হাইপোথিসিস ধরার অংশটুকু? বাকিদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের ম্যাথসে যাই। আমাদের পরের ম্যাথসটা হলো 40 নাম্বার, একই ম্যাথস, একই রকমের হুবহু এক। ওয়েজ অফ 10 ওয়ার্কার্স টেকেন আউট র্যান্ডম ফ্রম এ ফ্যাক্টরি আর গিভেন বিলো। 10 জন ওয়ার্কারের স্যালারি এখানে দেয়া আছে। সেই 10 জন ওয়ার্কারের স্যালারি কি আসলে গড়ে 1580 কিনা, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো আমি কি করব, লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট দ্য মিন ওয়েজ অফ অল দি ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি ইজ রুপিস 1580। এটাই আমি নাল হাইপোথিসিস ধরে নিচ্ছি যে আমার ঠিক আছে, সবার গড় বেতন এবং এটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, তাহলে এটাকে আমি কি ধরে নিচ্ছি, ঠিক আছে, এটাই সবার স্যালারি বলে আমি নাল হাইপোথিসিসটা ধরে নিচ্ছি। Let the null hypothesis be that the mean wage of all the workers of the factory is rupees 1580. So আমি ক্যালকুলেশন করলাম, এখান থেকে যে কোন একটাকে আমি কি ধরবো, ইফতেখার এখানে 1572 কে অ্যাজিউম মিন ধরেছেন, হ্যাঁ অ্যাজিউম মিন ধরেছেন, তাহলে 1572 কে ধরলে ক্যালকুলেশন 78 - 72 6, 72 - 72 0, এটাকে স্কয়ার করলে 360416 আসছে আমার। তাহলে সামেশন ডি আসছে 40, সামেশন ডি স্কয়ার আসছে 86। ওকে, তাহলে আমরা জানি আমাদের স্যাম্পল মিন বের করার জন্য এখানে যে ইনডাইরেক্ট মেথডের ফর্মুলাটা হলো যে a প্লাস অ্যাজিউম মিন প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। তাহলে আমার স্যাম্পল মিন পেয়েছি 1576। তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় যাই, সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1 মাইনাস সামেশন ডি হোল স্কয়ার ডিভাইড বাই n ইনটু n মাইনাস 1, একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, রুট ওভার হোল ওভার রুট। তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে দেই, আমার সামেশন ডি স্কয়ার 81.6, সামেশন ডি 40, মানগুলো বসালাম। বসানোর পর ক্যালকুলেশন করার পরে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো 8.54। সো আমি টি টেস্টের যে ফর্মুলা ওখানের মধ্যে মানগুলো বসাই, 1576 আমি পেয়েছি আমার স্যাম্পল মিন এখান থেকে। আর পপুলেশন মিন আমি ধরেছিলাম কত, 1580। আমি হাইপোথেসাইজড পপুলেশন মিন ধরেছি 1580, সেটাও লিখলাম। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 8.54 আর স্যাম্পল সাইজ 10 জন ওয়ার্কার। তো ক্যালকুলেশন করলে আমার মান আসছে
1.481 স্যাম্পল মিন। সরি, আমার ক্যালকুলেট ভ্যালু আসছে, আমার ক্যালকুলেটেড ভ্যালু আসছে 1.481। আর টেবল ভ্যালুটা তাহলে কি হবে? টেবল ভ্যালুটা আমরা জানি ডিগ্রি অফ ফ্রিডম 9 হলে আমি বেশ কয়েকবার অলরেডি বের করেছি। এই যে ডিগ্রি অফ ফ্রিডম যখন 9 হয় তখন আমাদের টেবল ভ্যালুটা হচ্ছে কত? 1.83 সরি 2.262। ওকে, সো আমার এখানে 2.262। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টেবল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়, টেবল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়। সিন্স দ্য টেবল ভ্যালু ইজ হায়ার দ্যান দ্য কম্পিউটেড ভ্যালু, so the null hypothesis is accepted. So the mean wage of all the workers of the factory is rupees 1580। ঠিক আছে, আর এটা তো ঠিক আছে, আপনি বললেন আপনি যে নেগেটিভ জিনিসটাকে অ্যাভয়েড করেন নাই। না স্যার, এই যে সেই ক্ষেত্রে তো টেবিল ভ্যালু বাড়তি বড় দেখাচ্ছে এই জন্য। আচ্ছা, ওকে, অসুবিধা নাই। তো যাই হোক, আমাদের টেবল ভ্যালুটা 2.26, ক্যালকুলেট ভ্যালু যেহেতু ছোট, তাহলে আমার নাল হাইপোথিসিসটা কি হবে? অ্যাকসেপ্ট হবে, আমার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে। সো আমরা আমাদের ক্লাসে এটা দেখতে পেলাম, আমাদের মোটামুটি আমরা টি টেস্টের বেসিক টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি পপুলেশন মিন যা যা বেসিক জিনিস আমরা আলোচনা করলাম। আর দুইটা প্রবলেম আছে, এগুলোও দেখিয়ে দেই। 42টা দেখেন, 42 সেম, এক্স্যাক্টলি একই রকমের প্রবলেমগুলো। আমরা এখন দেখেছি 38, 40, 42, 42টাও আমরা আশা করি এটা পারবো। এখানে বলা হচ্ছে 10 জন ওয়ার্কার, 10 ওয়ার্কার্স আর সিলেক্টেড at random from a large number of workers in a factory. The number or items produced by them on certain day are found to be 51, 52, 53 এভাবে করে দেয়া আছে। বলেছে একটা ফ্যাক্টরিতে অনেকগুলো ওয়ার্কার চাকরি করেন, যেখান থেকে আমি 10 জন ওয়ার্কারকে বেছে নিয়েছি যাদের এভারেজ যে প্রিপারেশন বা যাদের ওয়ার্কিং ক্যাপাসিটি, যারা একদিনে কয়টা করে আইটেম প্রডিউস করতে পারে সেটা আমরা বের করেছি। সেটা দেখেছি 10 জনের ক্ষেত্রে, যে কেউ একজন 51, একজন 52 এভাবে করে 60 পর্যন্ত আমরা পেয়েছি, যে কেউ একজন 51টা আইটেম তৈরি করতে পারে, আবার একজন 52টা আইটেম তৈরি করতে পারে পার ডে, কেউ 53টা, কেউ 54টা, এভাবে করে করে 60 পর্যন্ত। তো আমাকে বলেছে আমরা কি এটা কি ড্র করতে পারি যে প্রত্যেকেই গড়ে সবাই 58টা করে আইটেম প্রিপেয়ার করে, এভারেজে এটা বের করতে বলেছে। সো আমরা প্রথমে যেহেতু ধরে নিচ্ছি স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে, হাইপোথেসাইজড পপুলেশন মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না, সেহেতু আমাদের নাল হাইপোথিসিস সেটাই ধরবো যে দ্য মিন ওয়েজ, দ্য মিন অফ দ্য নাম্বার অফ আইটেমস প্রডিউসড ইন দি পপুলেশন ইজ 58। সেটা ধরে আমরা বাকি ক্যালকুলেশন করে যাব এক্স্যাক্টলি আগেরটার মতোই, আগেরটার মতো করে যাব। করে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল মিন আসছে 55.5। জিআরটা কি আসছিল এই বিষয়ে? ওকে, 55.5 আসছিল। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ফর্মুলা মানগুলো বসাবো, 9.6, 3.03, জিআরটা তো 3.02 আসছে কাছাকাছি। আমাদের টি টেস্টে আমরা যখন মানগুলো বসাচ্ছি 2.60, জিআরটা তো আসছে 2.62, মাইনাস এখানেও আসছে মাইনাস 2.60। তাহলে আমাদের এখানে কয়জন ছিল ওয়ার্কার? 10 জন। অর্থাৎ স্যাম্পল মিন যখন আমরা বের করছি তখন আমাদের স্যাম্পল সাইজ 10, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে n-1, মানে 10 - 1 = 9। ডিগ্রি অফ ফ্রিডম হবে এখানে 9, 9 হলে আমরা জানি 2.26, আমরা যেহেতু বেশ কয়েকবার বের করে ফেলেছি 2.26। সো এখানে যেহেতু 2.26, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালুটা এখানে বড়, এখানে একটু ভুল আছে, এখানে কারেকশন করতে হবে, এটা অ্যাকসেপ্টেড হবে না। আমার 2.26 2.60 চেয়ে ছোট, 2.26। এখানে জিআরটা আমি দেখি, জিআর করেছেন 2.26। আমার টেবল ভ্যালু, জিআর টেবল ভ্যালু কোথায়? 2.26। সিন্স দ্য কম্পিউটেড ভ্যালু ইজ গ্রেটার দ্যান টেবল ভ্যালু, উই রিজেক্ট। এই জিআরটা এখানে ঠিক আছে, আমরা জিআরটা এখানে প্রেজেন্ট করছি। ইফতেখার আপনার এটা কারেকশন করতে হবে, এটা ঠিক হয়নি, এটা রিজেক্টেড হবে। ইফতেখার আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমার টেবল ভ্যালু মানে ভ্যালুটা 2.26 ইজ লেস দেন ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু বড় হওয়ায় টেবল ভ্যালু ছোট হওয়ায় আমার নাল হাইপোথিসিসটা কি হবে? রিজেক্টেড হবে। সো রিজেক্ট হওয়া মানে আমরা যে এভারেজে ধরেছিলাম যে সবাই গড়ে 8-9টা করে আইটেম রেডি করে, তাহলে এটা কি হবে? It would not be appropriate to suggest that the mean of items produced by population is 58.
সে যেহেতু এখানে উড নট দিয়েছে, সেই এখানে আর নট দেওয়ার প্রয়োজন নাই। আমরা অথবা এভাবে লিখতে পারি যে দ্য মিন অফ আইটেমস প্রডিউসড বাই দ্য পপুলেশন ইজ নট 58। ওকে, তো ইফতেখার এই জিনিসটা কারেকশন করবেন, রিজেক্টেড কারেকশন করবেন এবং এখানে নট দিবেন। ওকে, সো 43 টা দেখেন, 43 তে আমার প্রশ্নটা কি একটু দেখে নেই, মেবি আমাদের লাস্ট ম্যাথ। an automatic device is set to fill, সেম এক্স্যাক্টলি 51 এর মতো, আমরা যে 51 টা দেখেছিলাম ওটার মতোই। কি বলছে, an automatic device is set to fill 170 pills in each bottle of a certain medicine. A sample of 10 bottles was taken. They are found to contain 168, 164 এভাবে করে দেয়া আছে, স্ট্যান্ড ডিভিশন দেয়া আছে, আপনারা চাইলে আবার বের করে নিতে পারেন। এখানে বলছে the device is properly adjusted or not, আমাকে এটা ডিসিশন দিতে হবে। তাহলে নাল হাইপোথিসিস আমি কি ধরবো? আপনারা এখন একজন কেউ বলেন নাল হাইপোথিসিস আমি কি ধরবো? the device is properly adjusted ধরবো নাকি the device is not properly adjusted ধরবো? প্রপারলি অ্যাডজাস্টেড ধরতে হবে স্যার। ওকে, আর কেউ যারা বাকিরা কেউ একজন রেসপন্ড করেন। জিয়া, কি হবে এটা? স্যার ইজ প্রপারলি অ্যাডজাস্টেড স্যার, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বেশি না স্যার, কাছাকাছি সবগুলো। ওকে, না এটা না, ব্যাপারটা হচ্ছে আমি নাল হাইপোথিসিসটা ধরার সময় আমার মাথায় রাখতে হবে যে আমি 10টা স্যাম্পল যেটা নিয়েছি সেটার সাথে আমার যে প্রত্যেকটা বোতলে 170টা করে, প্রত্যেকটা বটলের মধ্যে 170টা করে পিল থাকার কথা, তো ওটার সাথে এটার সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই ধরে নিচ্ছি। অথচ আমি কিন্তু এখনো এখানে মিন বের করিনি, স্যাম্পল মিন বের করিনি। মিন করার আগেই আমি হাইপোথিসিস ধরবো। তা হাইপোথিসিস ধরে নিচ্ছি স্যাম্পল মিনের ক্ষেত্রে পপুলেশন মিনের তফাৎটা সিগনিফিকেন্ট না। এর মানে কি? সবগুলো এটা 170 এর কাছাকাছি আছে। না, নট দ্যাট, এখানে 170 এর কাছাকাছি আছে এটা বিষয় না। আপনি কি ধরবেন? আপনি ধরার সময় আপনাকে ধরতে হবে আমি স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, এটাই নাল হাইপোথিসিস ধরতে পারবো। কারণ আমি যদি প্রথমে রিসার্চ হাইপোথিসিসটা, এখানে আমি বারবার বলছি রিসার্চ হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস সেম না। রিসার্চারের টার্গেট থাকে রিসার্চ হাইপোথিসিসটাকে প্রমাণ করার, নাল হাইপোথিসিস প্রমাণ করার টার্গেট নিয়ে সে কিন্তু রিসার্চে নামে না। নাল হাইপোথিসিসটা ধরাই হয় রিজেক্ট করার জন্য, এটা আমরা ধরে নেই, ঠিক আছে? কিন্তু এর মানে এই না যে সবসময় আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হতে পারে, অস্বাভাবিক কিছু না, সেটা সমস্যা না। কিন্তু নাল হাইপোথিসিস ধরার সময় আমার পপুলেশন মিনের অঙ্ক যখন করব তখন নাল হাইপোথিসিসটা আমার স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে যে ডিফারেন্স সেটা সিগনিফিকেন্ট না ধরেই করতে হবে, শর্তটা এটাই। তাহলে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না, এটা কখন ধরতে পারবো? এটা তখনই হবে যখন আসলে এই আমার ডিভাইসটা যেটা দিয়ে আমি এটা পিলগুলো আমি এখানে ইয়াতে বটলের মধ্যে আমি নিয়ে বা ইয়া করি ফিলিং করি, ওই ফিলিং মেশিনটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্টেড। আদারওয়াইজ তো ডিফারেন্স হবেই। আমি যদি ডিফারেন্সটা ধরে নিই যে ডিফারেন্স হচ্ছে তাহলে তো এটা অ্যাডজাস্টেড না, তাহলে মেশিনটা সমস্যা, ফিলিং মেশিনের সমস্যা আছে। কিন্তু আমি যদি ধরে নিচ্ছি যে না, যেটা যেভাবে ঢুকানোর কথা, যেভাবে ফিলিং করার কথা সেভাবে ফিলিং করছি, তাহলে এর মানে এই আমার ডিভাইসটা প্রপারলি অ্যাডজাস্টেড, ঠিক আছে? সো আমি ধরলাম লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট দ্য ডিভাইস ইজ প্রপারলি অ্যাডজাস্টেড, ঠিক আছে? সো বাকিটা ক্যালকুলেশন করলাম, এক্স এর মান দিলাম, ডেভিয়েশন বের করলাম। এটারও কারেকশন আছে স্যার। আচ্ছা, দেখছি আমি, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে আপনি মনে হয় স্ট্যান্ড ডেভিয়েশন আর বের করেন না, যেটা স্ট্যান্ড ডেভিয়েশন দেয়া ছিল, তাই তো? জি স্যার। হ্যাঁ, আপনার স্ট্যান্ড ডেভিয়েশনটা দেয়া ছিল বলে আপনি কারেকশন করেন নাই। এখানে স্ট্যান্ড ডেভিয়েশন কিন্তু 2.16 আছে, আর ইফতেখার আপনি লিখেছেন 2.61। আপনি ধরেছেন কি আমি একটু দেখে নেই। না, আপনি ধরার সময় ঠিক ধরেছেন, কিন্তু আপনি এখানে লেখার সময় ভুল লিখেছেন, একটু কারেকশন করবেন এই জায়গাটা, আচ্ছা, ঠিক আছে? আমাদের এখানে এই জিনিসটা কারেকশন করতে হবে। আমি ইয়ারটাও দেখে নিচ্ছি, জিয়ারটা। জিয়া এখানেও আবার তারপরও কি করেছেন, আচ্ছা 43। আচ্ছা, এটা প্রয়োজন ছিল না, এই স্যাম্পল মিনটা আমরা এইভাবে বের করবো না, আমরা স্যাম্পল মিনটা আমরা এইভাবে ডিরেক্ট মেথড এইভাবে যাব না, এটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড না, আমরা এইভাবেই করব, ঠিক আছে? জিয়া আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাজিউম মিন ধরে তারপরে কিন্তু ওখান থেকে মিন বের করব, জি স্যার। ঠিক আছে? আর এখানে স্ট্যান্ড ডেভিয়েশনটা বের করতে হবে না বলে কিন্তু আসলে ইফতেখার করার নাই, আমি যা বুঝতে পারছি।
সো আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখতে পারেন। কারো যদি যখন আমি যদি পরীক্ষায় যদি আমি এই ম্যাচটাই দেই, সাপোজ এই টাইপের ম্যাচ দিই এবং কিন্তু আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিলাম না, তখন কিন্তু আপনাকে আলটিমেটলি কি করতে হবে, ডি স্কোয়ারটা বের করে নিতে হবে, যাতে করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারি। তো যাই হোক, আমরা স্যাম্পল মিন বের করবো, a প্লাস সামেশন d ডিভাইড বাই n। আমরা স্যাম্পল মিন পেয়ে গেলাম 168.3। আর জিয়া এভাবে করা যাবে না, আপনি এভাবে করবেন না, দিস ইজ নট এন অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আপনি ডিরেক্ট নিয়ম যেটা করেছেন এইভাবে করবেন না, এটা আমাদের এই প্রেজেন্টেশন এটাই ঠিক আছে। আমরা এজিএম মিন ধরে করবো, আপনি ডিরেক্ট করতে পারেন, নিষেধ নাই, তবে ওটার চেয়ে এটা অনেক বেশি প্রেফারেবল। হ্যাঁ, এটা আসলে অনেক বেশি, একদম বেশি ইয়া হয়ে যায়, লে হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে দেখেন স্যাম্পল সাইজ আসলে 10টা বলে হয়তো আপনি এটা পারছেন, স্যাম্পল সাইজ যদি 100 হয় তখন কিন্তু এটা কঠিন হয়ে যাবে, 30 হয় কঠিন হয়ে যাবে এই জিনিসটা করাটা, প্রেজেন্টেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমি সাজেস্ট করবো আপনারা আমাদের যে বইয়ে ইলাস্ট্রেশনে যেভাবে আছে ওটাকে ফলো করলে আমাদের বিচ্যুতির পরিমাণটা কম হবে। আসেন, আমরা স্যাম্পল মিন পেয়েছি 168। টি টেস্টের আমরা ফর্মুলা করছি, ফর্মুলা তো 168.3 এবং 170, এটা তো আমাদের হাইপোথেসাইজড পপুলেশন মিন দেয়া ছিল 2.16, এটাও দেয়া আছে, এটা আমরা বের করে নিয়েছি। ক্যালকুলেশন করলে 2.49 পেয়েছি, মাইনাস 2.49। এখানে মাইনাসটা আসে নাই, জিয়া আপনি একটু কারেকশন করতে হবে, এখানে কি হবে, এখানে মাইনাস হবে। জিয়া আপনি কি দেখতে পাচ্ছেন? জিয়া 168.3 থেকে 170 গেলে এখানে একটা মাইনাস ফিগার আসবে, ঠিক আছে? জি, এখানে মাইনাস আসবে। এখানে দেখেন মাইনাস আসবে 2.49। সো 2.49 আমার ডিগ্রি অফ ফ্রিডম, আমার এখানে ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু 9, অর্থাৎ স্যাম্পল সাইজ 10 যেহেতু, তাহলে আমার পয়েন্ট হলো 2.26, টেবিল ভ্যালু 2.26, ক্যালকুলেট ভ্যালু 2.49। ক্যালকুলেট ভ্যালুটা এখানে আমার কি হায়ার, ক্যালকুলেট ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে হায়ার। সো আমার এখানে হাইপোথিসিসটা কি হবে, রিজেক্ট হবে, নট অ্যাকসেপ্ট। আমার হাইপোথিসিসটা হবে এখানে রিজেক্টেড। ওকে, আমার নাল হাইপোথিসিসটা এখানে কি হবে, রিজেক্টেড হবে। নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হবে। হ্যাঁ, এই জিআরটা ঠিক আছে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। তাহলে দ্য ডিভাইস ইজ নট প্রপারলি অ্যাডজাস্টেড, আমার এখানে দ্য ডিভাইস ইজ নট হবে, এটা এখানে নট হবে। ওকে, ইফতেখার আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমরা ক্লাসটা করছি কেন, যেতে গেলে আমরা এগুলো প্রবলেমগুলো আমি আপনাদের দুজনের গুলো কারেকশন করেছি। তো আপনারা দুজন যেটা করবেন, আপনারা দুজন আমি যেভাবে সাজেস্ট করেছি সেভাবে কারেকশন করে আমাকে আরেকটা কারেক্টেড কপি অ্যাসাইনমেন্ট আকারে পাঠাবেন, ঠিক আছে? সেটাই আমি সাবমিট করব আপনাদের সবার জন্য, বাকিরা ওখান থেকে দেখে হেল্প নিতে পারবেন। আমি আশা করবো আপনারা বাকিরাও সবাই করে আমাকে একটু জমা দেন, তাহলে আমি এটা রেকটিফাই করে দিতে পারবো। তো এখন আমাকে বলেন, আপনাদেরকে যে আমি হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ইলাস্ট্রেশন এবং এক্সারসাইজ থেকে, এখানে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি আমার নেক্সট টপিকটাতে যেতে পারবো। এইগুলোতে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, বাকিরা কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের পরের টপিকটাতে, আমাদের পরের ইয়ারটাতে নিয়ে আলোচনা করব। আমরা এখানে এই আমাদের টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি পপুলেশন মিন কি এখানে স্টপ করছি।